হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। প্রত্যেককে শুভ সন্ধ্যা। জিওগ্রাফি স্ট্র্যাটেজি ক্লাস। আমরা গতকাল নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন শুনলাম। আগামী 30 তারিখ এসএলএসটির নোটিফিকেশন আসছে। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে একটা অন্ধকার যুগ বলা যেতে পারে, ঠিক আছে, যেখানে মেধার কোনো সম্মান পাইনি আমরা। অবশেষে একটা আশার আলো দেখা দিয়েছে এবং সেই আশার আলোকে পাথেয় করে আমরা প্রত্যেকে এগিয়ে চলেছি, ঠিক আছে। সো বারবার যে বিষয়টা উঠে আসে যে আমরা কিভাবে শুরু করব, হাতে সময় খুব কম। এই কম সময়ে যদি সঠিক প্রস্তুতি নিতে হয় এবং যেহেতু 10 বছর পরে হচ্ছে, প্রতিযোগীর সংখ্যা থাকবে অনেক বেশি, এটা বলাই বাহুল্য। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখে সমস্ত ভয় প্রতিকূলতাকে কিভাবে জয় করব, তার জন্য দরকার একটা খুব ভালো প্ল্যান, যে প্ল্যান তোমাকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আর সেই প্ল্যান যদি কোনো অভিজ্ঞ টিচারের কাছ থেকে হয়, অন্তত যার বই পড়ে আমরা এসএলএসটির প্রস্তুতি নিই, তাহলে তো আর কোনো কথা নেই। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় শ্যামল সর্দার স্যার, যার পরিচয় বোধহয় জিওগ্রাফি স্টুডেন্টদেরকে আর নতুন করে দিতে হবে না, ঠিক আছে। তো সব মিলিয়ে আজকের এই স্ট্র্যাটেজিক ক্লাসে, যেখানে প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে, আমি স্যারকে অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে পথ দেখাতে। স্যার। থ্যাংক ইউ। প্রথমে বলবো যে অমিতবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এত বড় একটা প্ল্যাটফর্ম এবং আপনাদের এই ইনস্টিটিউশন বা প্ল্যাটফর্ম আরো আরো অনেক সফল হোক, এটুকুই আশা করব এবং এটা ভগবানের কাছে প্রার্থনাও করব। এবং আপনারা সঠিকভাবে স্টুডেন্টদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে আরো আপনাদের এই ইনস্টিটিউশন থেকে আরো অনেক ছাত্রছাত্রীরা সফল হবে, এটুকু আশা রাখবো। যাই হোক, আমাদের দীর্ঘ প্রায় 9 বছরের প্রতীক্ষার পরে মোটামুটি আমরা ধরতে পারি যে 2025-এ আমাদের একটা এক্সাম হবে। তাই এখন আমাদের যেটুকু নিউজ পাওয়া যাচ্ছে, যদিও এখন কোনো নোটিফিকেশন হয়নি, সেখান থেকে মোটামুটি আমরা বলতে পারি আমাদের সময় কিন্তু হাতে খুব বেশি হলে 4 মাস পাবো আমরা। ধরে নেওয়া যেতে পারে সেপ্টেম্বরে যদি এক্সাম হয়, তাহলে আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস আমরা টাইম পাবো। এত ছোট একটা টাইম, এই ছোট টাইমেতে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এগোবো, আমাদের অ্যাপ্রোচটা কিভাবে কেমন হবে, আমরা কোন কোন দিকগুলোকে বেশি জোর দেব। এখন যারা এক্সাম দেবে তাদের কাছে কিন্তু এটা একটা মানে কি বলবো, বার্নিং কোশ্চেন, জ্বলন্ত একটা প্রশ্ন এটা সবার কাছে। সেই ব্যাপারে আমি বলবো। অবশ্যই আমি বলার পরে তোমাদের যা যা কারো যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে করবে, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমত বলি আমি যে আমাদের যে সিলেবাসটা মোটামুটি আমরা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ 2016 সালে যে সিলেবাসে আমাদের এক্সাম হয়েছিল, সেই সিলেবাসটা অপরিবর্তিত থাকছে, অর্থাৎ কোনো ধরনের কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখবো আমরা 16 সালেতে 9-10-এর জন্য একটা আলাদা এক্সাম হয়েছিল এবং ক্লাস 11-12-এর জন্য আলাদা একটা এক্সাম হয়েছিল। এবং 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল বা দিয়েছিলে, তোমাদের মধ্যে অনেকে হয়তো দিয়েছিলে বা বেশিরভাগ হয়তো দেয়নি, তারা হয়তো জানো যে প্রত্যেকেই দুটো এক্সাম কিন্তু দিতে পেরেছিল। 2009-10-এও বসেছিল, প্লাস 11-12-এও কিন্তু পরীক্ষাতে বসেছিল। 2016 সালে তো যারা পরীক্ষা বসেছিল এবং যারা নতুন, অবশ্যই তারা বসতে পারবে, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। অর্থাৎ নতুন এবং পুরানো সবাই পরীক্ষায় বসতে পারবে। এবার দুটো এক্সাম যদি হয়, 9-10-এ ভ্যাকান্সিটা অনেকটা বেশি। 2016 সালে যে ভ্যাকান্সিটা ছিল জিওগ্রাফিতে, আমার যতটুকু মনে পড়ছে 450+ ভ্যাকান্সি ছিল। তারপরে যেহেতু ভ্যাকান্সিটা ডাবল হয়ে গিয়েছে, আমরা ধরে নিতে পারি 9-10-এ ভ্যাকান্সিটা মোটামুটি জিওগ্রাফি ক্ষেত্রে 900+ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 11-12-এ ধরে নিতে পারো প্রায় 200 মতো ভ্যাকান্সি। কিছুদিন আগে দেখো আমাদের একটা এক্সাম হয়ে গিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম জিওগ্রাফিতে 9-10-এর ক্ষেত্রে 37টা ভ্যাকান্সি ছিল
আর 11-12 10টা ভ্যাকান্সি ছিল। আমি যেটুকু দেখেছি বা জানি যে সেই 90 নম্বরের এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের কাট অফটা মোটামুটি 46-এ নেমেছিল 9-10 ক্ষেত্রে। তাহলে দেখো 37টা ভ্যাকান্সিতে আমরা কি পেলাম না, 46 নাম্বার কিন্তু কাট অফ চলে এসছে। তাহলে দেখো এখানে যদি 900 ভ্যাকান্সি হয়, তাহলে কিন্তু সেই কাট অফটা কোথায় নামবে আমরা বলবো না, কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে একটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু রয়েছে। এই 3 মাস বা 4 মাস আমরা নিজেদেরকে, প্রথমেই বলবো, আমরা নিজেদেরকে ঘরবন্দি করব। এই 3-4 মাস, 3 থেকে 4 মাস হয়ে যাওয়ার পরে তারপর আমরা নিজেদেরকে সমাজের মধ্যে বলো বা আমাদের ঘরের বাইরে বলো আমরা বেরোবো। তখন 4 মাস আমরা কিভাবে এগোবো? আমাদের 9-10-এ 10টা মডিউল পড়তে হবে, 11-12-এও 10টা মডিউল পড়তে হবে। 9-10-এ কি, 9-10-এ একটা এক্সট্রা রয়েছে, ওশিনোগ্রাফিটা পড়তে হবে। এবং 11-12-এ যারা এক্সাম দেবে বা সবাই হয়তো দেবে, তারা কিন্তু জিওগ্রাফিক্যাল থটটা এক্সাম দেবে, কিন্তু সেখানে ওশিনোগ্রাফিটা থাকছে না। তাহলে 9-10-এর ক্ষেত্রে আমাদের 10টা মডিউল এবং 11-12-এর ক্ষেত্রে আমাদের 10খানা মডিউল নিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে। এবার অনেকে হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে কোন মডিউল থেকে বেশি প্রশ্ন পড়বে বা কোন মডিউল থেকে কম প্রশ্ন আসবে। সেটা নিয়ে বলবো আমি যে পার্টিকুলারলি এটা কিন্তু বলা যাবে না যে জিওটেকটনিক থেকে আমাদের বেশি প্রশ্ন আসবে বা বায়োজিওগ্রাফি থেকে কম প্রশ্ন আসবে, এটা বলতে পারি না। আমাদের প্রত্যেকটা ইউনিটকে আমরা সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করব এবং সমানভাবে পড়াশোনা করব। তাহলে সিলেবাসটা কি সেটা একটু যদি স্ক্রিনেতে দেওয়া হয়, স্ক্রিনেতে সিলেবাসটা দেওয়া রয়েছে পিপিটিতে, একটু দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সিলেবাসটা দেখো। দেখো তোমাদের প্রত্যেকেরই কাছে সিলেবাসটা রয়েছে। সেখানে দেখো জিওটেকটনিক, জিওমরফোলজি সিলেবাস তোমরা যে কোনো ওয়েবসাইটেও পেয়ে যাবে, ওই মানে এসএসসি ওয়েবসাইটেও পেয়ে যাবে, বা যে কোনো এসএলএসটির বইতে কিন্তু এই সিলেবাসটা দেওয়া রয়েছে। সুতরাং সিলেবাসটা কি তোমাদের সবার কাছে এটুকু মোটামুটি ক্লিয়ার রয়েছে। তাহলে আমরা 9-10-এর ক্ষেত্রে আমরা যে 9-10-এর ক্ষেত্রে আমরা যে 10টা আমরা পড়বো, সেখানে কিন্তু আমাদের কাছে ওশনোগ্রাফিটা আমাদের এক্সট্রা পড়তে হচ্ছে। আর 11-12-এর ক্ষেত্রে আমরা কি এক্সট্রা পড়বো? 11-12-এর ক্ষেত্রে আমরা ওশনোগ্রাফিটা বাদ দিয়ে আমরা জিওগ্রাফিক্যাল থটটা আমরা এক্সট্রা পড়বো। তারপর আমরা কিভাবে এগোবো? আমাদের তো সিলেবাসে আমরা 10টা মডিউল তো পড়বো, এখন আমরা এই 4 মাসে কেমন ভাবে এগোবো সে প্রসঙ্গে আমি বলবো। আমি তোমাদের কিছু বইয়ের লিস্ট আমি দেব, সেটা আমাদের পিপিটি ফরম্যাটে রয়েছে, সেটা আমি দেখাবো। তার আগে বলি, প্রথম 2 মাস তোমরা একটা কাজ করো, প্রথম 2 মাস তোমরা কোনো ধরনের কোনো এমসিকিউ বই পড়তে যেও না। প্রথম 2 মাস অর্থাৎ জুন আর জুলাই, এই 2টো মাস তোমরা একটা কাজ করো, 2টো মাস তোমরা টেক্সট বইটা যতটা সম্ভব, মোটামুটি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, যে যতটা পারো টাইম দাও। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, যতটা বেশি পারবে টাইম দেবে, এবং সেই টাইমটাকে টেক্সট বইটাকে ফলো করো। এবং সেই টেক্সট বইয়ের যে লিস্ট তোমাদের, একটু টেক্সট বইয়ের লিস্টটা একটু দিয়ে দিন অমিতবাবু। টেক্সট বইয়ের লিস্টটা আমি একটা একটা করে বলছি, তোমরা দেখো, সেই লিস্টটা একটু ফলো করো। সেই বইগুলোকে তোমরা একটু ফলো করবে, মানে লিস্টটা প্রথমে দেখো। দেখো বুক লিস্ট রয়েছে জিওটেকটনিক। দেখো জিওটেকটনিকের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখো জিওটেকটনিকে আমাদের 4টে বই তোমাদের বলে দিয়েছি। তার মধ্যে দেখো বসু মাইতির বইটা তোমরা ফলো করবে। বসু মাইতি যেটা, রামকৃষ্ণ মাইতি যেটা বইটা রয়েছে, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বলছি আমি, সেটা ফলো করবে। আরো দেখো 4টে বই বলেছি আমি। একটা ভূগাঠনিক বিদ্যা, মন্ডল ঘোষ, এই বইটা কিন্তু তোমরা শুধুমাত্র জিওটেকটনিকের জন্য, এটা প্রচন্ড ভালো একটা বই। এই বইটা তোমরা দেখতে পারো। তোমাদের মন্ডল ঘোষ যেটা, কানাইলাল মন্ডলের বই, ওনার জিওটেকটনিকের বইটা ফলো করবে। আর বসু মাইতির বইটাও কিন্তু তোমরা অবশ্যই প্যারালালি ফলো করবে। তার সাথে দেখো চঞ্চল নাগের একটা বইও আমি বলেছি, এটাও কিন্তু তোমরা, বইটা নদিয়া পাবলিকেশনের বই, এই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো। আর আরেকটা বই বলেছি আমি, ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপ, বইটা হচ্ছে তাপস কুমার প্রামাণিক আর চন্দন সুরভি দাস, এই বইটাও দেখতে পারো। আর ইংলিশ রাইটারের বই অবশ্যই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সাবিন্দর সিং এর বইটা অবশ্যই ফলো করো, সাবিন্দর সিং এর।
আচ্ছা, এবার দেখো জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে আমি দুটো বই বলেছি, তার মধ্যে দেখো এমনিতে জিওগ্রাফিক্যাল থটটা অত্যন্ত টাফ, বা আমরা যতবার পড়ি ভুলে যাই। সেক্ষেত্রে আমি বলবো দেখো চন্দন সুরভি দাস আর তাপস কুমার প্রামাণিকের একটা বই রয়েছে, সেই বইটা কিন্তু ইতিহাসে ভূগোল, অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা। এই বইটা যদি পড়ো আমি বলবো জিওগ্রাফিক্যাল থট কিন্তু তোমাদের কাছে অতটা কঠিন মনে হবে না, এই বইটাকে ফলো করতে পারো। আর অবশ্যই নবোদয় পাবলিকেশনের মাইতি এবং মাইতি রামকৃষ্ণ মাইতির যে বইটা রয়েছে ভূগোল চিন্তা ও দর্শন, এটাও দেখতে পারো। কুন্তল লাহিড়ী দত্তের যে বইটা রয়েছে সেটাও দেখতে পারো। কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো যে দাস ও প্রামাণিকের যে বইটা ইতিহাসে ভূগোল, এই বইটা কিন্তু তোমরা অবশ্যই কিনে নাও এবং এটাই তোমরা ফলো করো, তাহলে এটা তোমাদের অনেকটা সুবিধা হবে, অনেক বুঝতে সুবিধা হবে বইটাতে। তারপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে একটু স্ক্রিনটা, হ্যাঁ 3 নম্বরে দেখো ওশনোগ্রাফি। ওশনোগ্রাফিতে দেখো নবোদয় পাবলিকেশনের বই রয়েছে, ভট্টাচার্য এবং চক্রবর্তী নবোদয় পাবলিকেশনের, এই বইটা দেখতে পারো। আর অবশ্যই অলোক পালের একটা বই রয়েছে, অলোক পালের মহাসাগরীয় ভূগোল, এটাও তোমরা দেখতে পারো। আর আর একটা তপতি পাবলিকেশনের রয়েছে গায়েন গায়েন তপতি পাবলিক সমীর কুমার আদকের বইটাও দেখতে পারো। এবং আর একটা বই বলেছি দেখো ভূ জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা, এটা দেব প্রকাশনী মোস্ট প্রবাবলি, এই বইটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। এবং যদি একটা বইয়ের কথা বলো তাহলে বলবো একটা বই এই শর্ট টাইমের মধ্যে অলোক পালের বইটা তোমরা ফার্স্ট প্রেফারেন্স হিসেবে দেখতে পারো। আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে আমি বলবো রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে সব থেকে বেশি বোধহয় প্রশ্ন আসে রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে। এবং সেটা প্রত্যেকবারে এক্সামে দেখা গিয়েছে রিজিওনাল জিওগ্রাফি থেকে অনেক প্রশ্ন আসে। সেক্ষেত্রে আমার যে বইটা রয়েছে রিজিওনাল জিওগ্রাফির ক্ষেত্রে আহ, বিশ্ব, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, অবশ্যই ফলো করতে পারো। আশা করব তোমাদের যেটুকু রিকোয়ারমেন্ট তোমাদের ফুলফিলমেন্ট হবে। আর তাছাড়া রয়েছে অলোক পালের একটা ভারতের ভূগোল রয়েছে, কার্তিক চন্দ্র মন্ডলের বই রয়েছে, সেটাও দেখতে পারো। তবে আমি বলবো আমি আমার বইটাকে অবশ্যই সাজেস্ট করব, এটা দেখতে পারো। আর যদি ইংলিশ ভার্সনের বই তোমরা বলো ইন্ডিয়ান জিওগ্রাফি ক্ষেত্রে আরিয়ান্টের বই দেখতে পারো, বা খুল্লারের বইটাও কিন্তু দেখতে পারো, খুল্লারের বইটাও খুব ভালো বই, খুল্লারের বইটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। আচ্ছা, জলবায়ু বিদ্যার ক্ষেত্রে যদি বলি আমরা ক্লাইমেটোলজি, তাহলে তোমাদের সব থেকে ভালো তোমরা যদি পারো বিদ্যুৎ প্রামাণিকের একটা গতিশীল জলবায়ু বিদ্যা রয়েছে, অত্যন্ত মোটা বই। এটা যদি তোমরা এই শর্ট টাইমের মধ্যে তোমাদের কাছে অত্যন্ত চাপের হবে, তাহলে আমি বলবো যে তোমাদের হাজরা এবং বণিকের একটা বই রয়েছে নবোদয় পাবলিকেশনের, ওটা দেখতে পারো। আর খুব সহজেই বোঝার জন্য দাস প্রামাণিকের আবহাওয়া এবং জলবায়ু বইটা অবশ্যই ফলো করতে পারো, এটাও খুব ভালো বই। আর তার সাথে তোমাদের আরেকটা বলবো ইংলিশ রাইটারের বই যদি পড়ো তাহলে ডিএস রায়ের বইটা দেখতে পারো, ডিএস রায়ের বইটাও কিন্তু প্রচন্ড ভালো একটা বই, এটাও তোমরা দেখতে পারো ডিএস রায়ের বইটা। তারপরে পরের তারপর দেখো পরিবেশ ভূগোল, যেটা ইনভায়রনমেন্ট জিওগ্রাফি, এটা প্রচন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রশ্ন সব থেকে আমি মনে করি প্রশ্ন যদি কঠিন ঘুরিয়ে বা জটিলভাবে দেওয়া হয় তাহলে এখান থেকেই দেওয়া হয়। তা সেক্ষেত্রে আমি বলবো পরিবেশ ভূগোলের জন্য তোমরা যে বইটা ফলো করবে, সেক্ষেত্রে পরিবেশ ভূগোলের জন্য আমার একটা পরিবেশবিদ্যার বই রয়েছে, নিউ এসএসসি নিউ পরিধি দ্য গেটওয়ে বইটা, না ও বইটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের বইটা, তোমাদের সবটাই কভার করবে। তাছাড়া তোমাদের আমাদের পরিবেশ কানাইলাল মণ্ডল বা অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ রয়েছে, বা সঞ্জীব মজুমদারের একটা পরিবেশ ভূগোলের বই রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। তবে আমি বলবো যে আমার যে বইটা রয়েছে পরিবেশ বিদ্যার বই, সে বইটাও তোমরা ফলো করো, তোমাদের অত্যন্ত কাজে লাগবে বলে আমি আশা রাখি। নেক্সট যেটা রয়েছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের জীব ভূগোল, বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফির ক্ষেত্রে বাংলা রাইটারে যদি বই বলি তাহলে বলবো বিশ্বজিৎ বেরা, এখানে স্পেলিংটা ভুল আছে একটু, বিশ্বজিৎ বেরার জীব ভূগোল ও পরিবেশ, এই বইটা তোমরা অবশ্যই ফলো করবে, এটা খুব ভালো বই। নিখিল কৃষ্ণ দের একটা বই রয়েছে জীব ভূগোল, এটা অবশ্যই ফলো করবে। আর মৃত্তিকা ভূগোলের জন্য আলাদা করে নিখিল কৃষ্ণ দের একটা বই রয়েছে, সেটা দেখতে পারো। আর মৃত্তিকা ভূগোলের রূপরেখা, চঞ্চল নাগ, এই বইটাও তোমরা কিন্তু দেখতে পারো। আর খুব সহজ করে দেওয়া রয়েছে মাটি ও জীব ভূগোল, এখন বর্তমানে সেমিস্টার সিবিসিএস এর বই, দাস ও প্রামাণিক, এই বইটাও তোমরা দেখতে পারো। তবে আমি বলবো যে অবশ্যই তোমরা বিশ্বজিৎ বেরা এবং নিখিল কৃষ্ণ দে, এই দুটো বই কিন্তু তোমরা ফার্স্ট
ফলো করার চেষ্টা করবে এটা। নেক্সট দেখো, জীব ভূগোলের পরে আমাদের হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে একদম এক বাক্যে আমি বলবো অনিশ চট্টোপাধ্যায়ের বইটা তোমরা ফলো করবে, অর্থনৈতিক ভূগোল। আর আরেকটা বই রয়েছে আধুনিক অর্থনৈতিক ভূগোল, যেটা তোমার সৌরম সাহা। বইটা অত্যন্ত ভালো একটা বই। এখন বইটার জন্য প্রচন্ড, এই বইটাও তোমরা ফলো করতে পারো, এটাও তোমরা দেখতে পারো। আর নিত্যানন্দ প্রধানের বই তো রয়েছে, তবে অনিশ চট্টোপাধ্যায়ের বইটা তোমরা ফার্স্ট ফলো করার চেষ্টা করবে, অনিশ চট্টোপাধ্যায়। তারপরে দেখো, তারপরে অর্থনৈতিক ভূগোলের পরে আমরা যদি আসি তাহলে আসবো নেক্সট হ্যাঁ দেখো, তারপর দেখো মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের ক্ষেত্রে দেখো আহ একটা বই রয়েছে মানবীয় ভূগোল অন্বেষণ। বইটা কিন্তু সিবিসিএস এর বই, তুহিন রায়ের বই। এই বইটা কিন্তু তোমরা ফলো করো। আর তার সাথে জ্যোতির্ময় সেনের একটা বই রয়েছে, জ্যোতির্ময় সেনের বইটাও কিন্তু খুব ভালো বই, এটা দেখতে পারো। এবং তুহিন রায়ের বইটাও অত্যন্ত ভালো। আর একটা বই তোমাদের নবোদয় পাবলিকেশনের বই, সত্যজিৎ ধারা। সত্যজিৎ ধারা জনসংখ্যা ভূগোল একটা রয়েছে, এটাও কিন্তু তোমরা দেখতে পারো, খুব ভালো বই, এটা অবশ্যই পড়বে। কিন্তু আমি বলবো তুহিন রায়, জ্যোতির্ময় সেন এদের বইগুলো কি দেখতে পারো। সত্যজিৎ রায়টা পপুলেশন পার্টটা কিন্তু খুবই ভালো দেওয়া রয়েছে, এটাও তোমরা দেখতে পারো বইটা। নেক্সট যেটা আছে দেখো, মানবীয় ভূগোলের পরে তোমাদের আছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। প্র্যাকটিক্যাল জিওগ্রাফির জন্য আমি বলবো ছায়া প্রকাশনীর যুধিষ্ঠির হাজরা এবং দুলাল দাস বইটা দেখতে পারো। শঙ্কর অধিকারীর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বইটা দেখবে, খুব ভালো বই, এটাও দেখতে পারো। তারপরে তোমাদের সেন্ট্রাল বই রয়েছে তোমাদের, ওটা চন্দন সুরভি দাসের একটা বই রয়েছে, ওটাও দেখতে পারো। তবে আমি বলবো হাজরা দাসের বইটা দেখো, ছায়া প্রকাশনীর প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, স্নাতক প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। আর শঙ্কর অধিকারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটেকে তোমরা ফলো করো। নেক্সট স্ক্রিনে দেখো, এবার আমরা আসছি দেখো নেক্সট স্ক্রিনে ক্লাস 9-10। 9-10-এর বইটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, 9 এবং 10-এর বইটা। কারণ 9-10-এর বইটা এবং 11-12-এর বইটা আমাদের অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। 9-10-এর জন্য যে বইটা ফলো করবে, আমি বলবো তোমাদের 9-10-এর জন্য 9-এর এবং 10-এর আর নিজের লেখা বই রয়েছে, ইন্দ্রজিৎ প্রকাশনীর বই, আমার নিজের লেখা। তোমাদের আশা করি তোমরা যদি বইটা দেখো তোমাদের অনেকটা কাজে লাগবে, এবং তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে তোমাদের সেটা ফুলফিলমেন্ট হবে। তোমরা ইন্দ্রজিৎ পাবলিকেশনের 9 এবং 10-এর আমার লেখা বই, এটা তোমরা ফলো করো। আর দ্বিতীয় অপশন যদি বই বলো, সমানন্দনাথ মোদকের বই দেখতে পারো, মোদকের বইটাও খারাপ করেনি। প্রান্তিকের বই দেখতে পারো। তবে যদি যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, ইনফরমেটিভ প্রশ্ন যদি পাও, সেক্ষেত্রে আমি বলবো সমানন্দনাথ মোদক এবং আমার বইটাকে ফলো করো। আমার বইতে প্রচুর ইনফরমেশন ওখানে রয়েছে, দেখতে পারো। নেক্সট দেখো ক্লাস 11 এবং 12। 11 এবং 12-এর জন্য যে বইটা ফলো করবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই সর্বানন্দনাথ মোদকের বইটা দেখতে পারো, সাদরা প্রকাশনীর বই দেখতে পারো, যেটা এখন বর্তমানে তোমাদের বিদ্যুৎ প্রামাণিক লিখেছেন, বইটা খুব ভালো বই। অথবা রায় মার্টিন, রায় মার্টিনের যে বইটা বর্তমান সেমিস্টার বেসিসে যে বইগুলো রয়েছে রায় মার্টিনের, সেই বইগুলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেম, থার্ড সেম, এই বইটা দেখতে পারো। আর আমি বলবো যে এখন যারা এবছর এইচএস পরীক্ষা দিল, লাস্ট এইচএস ব্যাচ, তারা যে সিলেবাসে, অর্থাৎ এখন যে সেমিস্টার পরীক্ষাটা হচ্ছে তার আগে যে সিলেবাসে পরীক্ষা হচ্ছিল, সেই সিলেবাসের বই অবশ্যই অবশ্যই 11 এবং 12-এর বইটা সঙ্গে রাখবে। সেখানে সর্বানন্দনাথ মোদকের বইটা পাশে রাখো, তোমাদের অনেকটা কাজে লাগবে। যদিও অনেক ইনফরমেশন হয়তো কনফিউশন থাকতে পারে, তবুও বলবো ওনার বইটা রাখো। এবং তার সাথে যদি অন্য বইয়ের কথা বলি তাহলে তোমার কথা কাহিনীর বইটাও রাখতে পারো। কথা কাহিনীর বইটা শীতাংশু শেখর ভট্টাচার্যের বই, ওনার বইটাও ভালো, দেখতে পারো। তাহলে এই গেল মোটামুটি আমাদের বই নিয়ে আলোচনা। বইগুলো তোমাদের এখন তোমাদের যে প্রশ্ন, সেক্ষেত্রে আমরা এতগুলো বই কিভাবে পড়বো এই টাইমের মধ্যে, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই এতগুলো বই না পড়ে তোমরা আপাতত প্রথম তোমাদের কাজ ক্লাস 9, 10, 11, 12 এই 4টে বই
তোমরা খুব ভালো করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। প্রথমে 9, 10, 11, 12 এই 4টে বই তোমরা খুব ভালো করে পড়ো। তারপরে তোমরা প্রত্যেকটা মডিউলের উপরে অন্তত অ্যাটলিস্ট একটা করে বই, অন্তত একটা করে বই তোমরা কিন্তু প্রথমে এই 2 মাসের মধ্যে কভার করার চেষ্টা করো প্রত্যেকটা মডিউলের উপরে। সেটা জিওটেকটনিক, জিওমরফোলজি, ওশনোগ্রাফি যা না কেন, প্রত্যেকটা টপিকের উপরে একটা বই কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবে। এবং অবশ্যই তোমাদের যে এসএলএসটির যে সিলেবাস, সেই এসএলএসটির সিলেবাসে যেটা রয়েছে সেই সিলেবাসটাকে কভার করে কিন্তু তোমরা পড়াশুনো করো। অর্থাৎ এক্সট্রা যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়তে হবে না, আমাদের সিলেবাসে যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই টপিকগুলো আমরা কি করব, প্রত্যেকটা টপিক অন্ততপক্ষে একটা করে বই কিন্তু আমরা পাবো। এখন কোথায় পাবে বইগুলো, এগুলো তো নর্মালি প্রশ্ন, বই প্রত্যেকটা বই তোমার দোকানে পেয়ে যাবে, তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, তোমরা যে কোনো তোমাদের লোকাল যে বুক সেলগুলো, বুক শপগুলো রয়েছে সেখানে তোমরা অর্ডার দিতে পারো, পেয়ে যাবে। নাহলে কলকাতা থেকে তোমরা কালেক্ট করতে পারো বই। সুতরাং বই কোথায় পাবে এটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না, বই তোমরা সব জায়গায় পেয়ে যাবে। তা তোমরা এবার আমি তোমাদের যেটুকু বলবো, এইটা হয়ে গেলে দুটো মাস কভার হয়ে গেলে তারপরে তোমরা যে বাজারে যে প্র্যাকটিস সেটগুলো বের হবে সেগুলো ফলো করবে, বা এসএসসির বইগুলো, যে এসএলএসটির যে বইগুলো সেটা ফলো করবে। এসএলএসটির বই হিসেবে তোমরা, আমার বই তো তোমরা সবাই মোটামুটি তোমাদের কাছে কম বেশি রয়েছে পড়বে। আর তোমাদের আমি একটু আগাম একটা ইনফরমেশন দিই, আমি যদিও এখন অফিসিয়ালি বা কাউকে পাবলিকলি আমি জানাইনি কাউকে, আমার একটা প্র্যাকটিস সেট মোটামুটি বের হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই বইটাতে মোটামুটি আমি বলতে পারি যে প্রচুর পরিমাণে এমসিকিউ থাকবে, নতুন নতুন এমসিকিউ থাকবে। সেই বইটা তোমরা এই টেক্সট বইগুলো পড়ার পরে সেই বইটা তোমরা পরীক্ষার ঠিক আগে আগে তোমরা পাবে বইটা, সেটা তোমরা যদি ফলো করো তাহলে আমি বলবো তোমাদের প্র্যাকটিসের কোনো ডেফিসিট হবে না, প্র্যাকটিসে কোনো খামতি থাকবে না, তোমরা খুব ভালো হবে। আর এখন তোমরা যেটা করবে, অমিতবাবু তো রয়েছেন, এনাদের যে ইনস্টিটিউশন আছে এনারা যথেষ্ট ভালো পরিমাণে তোমাদের কোচিং দেবেন, তোমাদের গাইড দেবেন, ওনাদের গাইডেন্স অনুসারে তোমরা চলাফেরা করো, তোমরা পড়াশোনা করতে পারো, অনেকটা ভালো হবে। এবং অবশ্যই প্রত্যেকটা টপিকের উপরে খুব চেষ্টা করো, একটা করে অল্প হলেও মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, বারবার মক টেস্ট দিতে থাকো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। আর নেগেটিভ মার্কিং থাকবে কিনা এটা নিয়ে আমি যদি বলি, তাহলে এখন আমি কিন্তু বলতে পারছি না নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা, আমি যতক্ষণ না নোটিফিকেশন হবে আমি বলতে পারছি না। কারণ আর একটা দিন বা দুটো দিন ওয়েট করো, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে নেগেটিভ থাকবে কি থাকবে না। কিন্তু তোমরা নেগেটিভ থাকুক বা মানে নেগেটিভ না থাকুক এটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নেই। আমাদের কাজ হলো এখন দিন রাত এক করে দিয়ে নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখে আমাদের যে টাইমটুকু পাবো আমাদের সেই টাইমটুকু কাজে লাগাবো। যদি আমাদের একটা সিট থাকে তাহলে আমরা ধরে নেব ওই সিটটা আমাদের জন্য। মাদ্রাস সার্ভিসে 37টা ভ্যাকান্সিতে 46 যদি কাট অফ নামতে পারে, আমি তোমাদের এটুকু আশ্বস্ত করতে পারি যে জিওগ্রাফিতে মোটামুটি 40,000 মতো ক্যান্ডিডেট পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করবে। সেই 40,000 ক্যান্ডিডেটের মধ্যে 20,000 থেকে 25,000 ক্যান্ডিডেট উইদাউট কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষাতে বসবে। তোমাদের মেন কম্পিটিশনটা হবে কিন্তু 15 থেকে 20,000 ক্যান্ডিডেটের মধ্যে। সেই 15-20,000 ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের যদি 1,000 বা 1100 সিট হয়, তাহলে ভেবে দেখো আমাদের এই রেশিওটা দাঁড়াচ্ছে মাত্র 15:1। ভারতের এমন কোনো এক্সাম নেই যেখানে এত কম রেশিওতে কিন্তু আমরা কম্পিটিশনে আসি। একটা রেলের বড়, একটা ব্যাংকের বড় যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু দেখবে 100:1, 200:1 এই রেশিওতে কিন্তু পরীক্ষা বসে সবাই। কিন্তু আমাদের এই এসএলএসটিতে আমরা কিন্তু মাত্র 15-16 রেশিওতে আমরা কিন্তু পরীক্ষায় বসবো। সুতরাং নিজের ওপরে ভরসা রাখো, নিজের ওপরে কনফিডেন্ট নিয়ে পড়তে থাকো, তোমরা অবশ্যই সাকসেস হবে। আর নিজেকে যে যে জায়গাতেই রয়েছো, যার যতটুকু প্রিপারেশন হয়ে আছে সেই জায়গা থেকে তোমরা স্টার্ট করো। এমন কখনো হতে পারে না যে একজন এতটা এগিয়ে আছে আমরা এতটা পিছিয়ে আছি তার মানে আমি পারবো না, একদম ভুলে যাও। পরীক্ষার 1.5 ঘন্টা পরীক্ষা বা 2 ঘন্টা যে এক্সামটা হবে, সেই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এক্সামে ওই সময়টাই কে কতটা পরিমাণে ভালো পরিমাণে উপস্থাপনা করতে পারবে, তার মেন্টালিটি কেমন থাকবে, সেটার উপরে বেস করে কিন্তু
তোমাদের কিন্তু সাকসেস কিন্তু নির্ণয় হবে। সুতরাং আমি যদি এখন মনে করি যে এই স্টুডেন্টটা বা এই মানুষটা প্রচন্ড পরিমাণে ভালো জানে, আমি যা বলছি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, এমন বহু উদাহরণও রয়েছে আমার জানাশুনো যে প্রত্যেকটা প্রশ্ন এত এত নাম্বার পাচ্ছে, এত এত ভালো মক টেস্ট দিচ্ছে, আমাকে ফোন করে বলতো, নানান ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করতো, অথচ দেখা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হলে গিয়ে সে তার নাপটা ঠিক রাখতে পারেনি, মনস্তাত্ত্বিক দিক থেকে সে পিছিয়ে গিয়েছে, আলটিমেট সে কোয়ালিফাই করতে পারেনি। এমন বহু স্টুডেন্ট ক্ষেত্রে আমি দেখেছি যারা খুব ভালো প্রিপারেশন নিতে পারছিল না, পরীক্ষা সেন্টারে গিয়ে খুব ভালো রেজাল্ট করেছে। সুতরাং প্রথম কাজ হবে মানসিক দিক থেকে স্ট্রং হও, মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে চলো। তোমরা জানবে যে আমার কম্পিটিটর আমি নিজে, আমার আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, আমি আমার নিজের সাথে কম্পিটিশন করব, আমি আমার নিজের মতো এগিয়ে চলবো, আমি যতটা টাইম পাবো প্রত্যেকটা সময়কে আমি ইউটিলাইজ করব। আর এই কটা টাইম সময়টাকে আমরা প্রত্যেকে হয়তো কোনো টিউশন করো বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট বলবো, আমি এটা জীবনের এটা শেষ সুযোগ ভেবে নিয়ে, জীবনের লাস্ট সুযোগ ভেবে নিয়ে তোমরা এই 3টে মাস বা 4টে মাস সবকিছুকে বাদ দিয়ে নিজের জন্য টাইম দাও। টিউশন সারা জীবন অনেক করতে পারবে, অন্যান্য কাজ অনেক কিছু করতে পারবে, নিজেকে 3 থেকে 4টে মাস টোটালি নিজেকে আউট করে সমস্ত কিছু থেকে বাদ দিয়ে নিজের জন্য ভাবো। তারপরে 3 মাস বা 4 মাস পরে এক্সাম হওয়ার পরে তারপরে তোমরা আবার তোমার সোশ্যাল লাইফে ফিরে এসো। কিন্তু আর একটা জিনিস আমি একটু বলবো, এই 4টে মাসে না মোবাইল থেকে একটু তোমরা একটু কম ইউজ করবে, মোবাইলটা যতটা পারো পড়াশোনা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ইউজ করতে যেও না। আর যে নিউজগুলো বাজারে বিভিন্ন রকম পাবে সেই নিউজ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো। কোনো কোনো প্রলোভন বলো বা কোনো মানে কি বলবো, কোনো ধরনের কোনো মিসগাইড থেকে তোমরা সাবধান থাকবে, কিচ্ছু লক্ষ্য রাখবে না, তোমাদের একটাই টার্গেট আমাদের এসএলএসটিতে ক্র্যাক করা এবং আমাদের নিজের ফুল কনফিডেন্ট নিয়ে আমাদের এক্সাম হলে গিয়ে আমরা এক্সাম দেব। এবার আমি তোমাদেরকে বলবো, তোমাদের মধ্যে কারোর যদি কোশ্চেন থাকে, আমি অমিতবাবুকে বলবো আপনি একটু দেখে কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে, আমি অ্যান্সার দিচ্ছি এবার, বা আমাকে যদি কেউ জানতে চাও আমি বলে। আচ্ছা, তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেজ করবে, আমরা একা একা নাম ডাকবো। আহ, ইব্রাহিম শেখ। হ্যাঁ স্যার, বলছিলাম ওই স্যার ওই আমাদের যেমন ক্লাস 9-এ যেটা বললেন ওই 9-এর বইটা ফলো করতে কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো স্যার ক্লাস 9-10-এর সিলেবাসে নেই, যেমন বহুরূপী পৃথিবী, এই টপিকটা নেই, তার উপরে কি আমরা এটা পড়বো স্যার? না, এটাকে তোমাদের অতটা হাইলাইট করতে হবে না, গ্রহরূপে পৃথিবী বা পৃথিবীর গতি এগুলো দেখতে হবে না। তবে দেখো জিওগ্রাফি সাবজেক্টটা তো এমন যে একটার সাথে আর একটা এতটা লিঙ্ক রয়েছে, এখন কার সাথে কার সম্পর্ক নেই, সবার সাথে মোটামুটি সম্পর্ক রয়েছে। তবু হলো গ্রহরূপে পৃথিবী বা পৃথিবীর গতি এগুলো এতটা ভাইটাল কিছু না, এটা এতটা দেখতে হবে না, কিন্তু বাকি পোর্শন যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটু দেখো। আচ্ছা ঠিক আছে স্যার, একটা এমনি কোশ্চেন বলছিলাম ওই যে 11,000 স্যার যে ভ্যাকেন্সিটা আছে, যদি বা নোটিফিকেশন আসলে বোঝা হবে, তা একটু এই ডাউট ছিল আর কি, যে 11,000 ভ্যাকেন্সি আছে ক্লাস 9-10-এ, ওটাতে কি শুধুমাত্র মানে সবাই কি 2016-র ছেলে মানে যারা আছে দাদা দিদিরা তাদের সঙ্গে আমরাও কি পরীক্ষা দেবো ওই 11,000 ভ্যাকেন্সিতে, না, নাকি তোমাদের তো আলাদা যে 18? 9-10-এর তো ভ্যাকান্সি আমি যেটুকু দেখলাম মনে হয় 23,000 সম্ভবত 9-10-এর, একটা বিশাল সংখ্যক ভ্যাকান্সি, ভাবা যায় না কতটা ভ্যাকান্সি এই না ভ্যাকান্সিতে। স্যার বলছে যেটা, হ্যাঁ বলো। বলছে 2016 সালের ভ্যাকান্সি অনুযায়ী ছিল আপনার ওই 24,000 সামথিং বা 25,000 সামথিং, আর নতুন ভাবে হয়েছে 18,000। বলছি 18,000 মধ্যে কি ওই নতুনরা বসতে হবে নাকি স্যার ওই ওল্ড আর নিউ দুটো মিলে দেখো, একসঙ্গে এই যে ভ্যাকান্সি ক্রিয়েট করে? যতটুকু নোটিফিকেশন যতটুকু বোঝা গিয়েছে সেখানে কিন্তু নতুন এবং পুরানো সবাই কিন্তু একটাই এক্সাম দেবে, আলাদা কোনো এক্সাম হবে না, ওদের আলাদা কোনো ফেভার দেওয়ার কথা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। একটা বা দুটো দিন ওয়েট করো, তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ব্যক্তিগত ধারণা তোমরা একসাথে পরীক্ষায় বসবে, একই পরীক্ষায় একই প্রশ্নপত্রে তোমাদের এক্সাম হবে,
এবং টোটাল সিটটার উপরে তোমরা সবাই একসাথে প্রিপারেশন মানে কম্পিটিশনে আসবে। আচ্ছা স্যার, বুঝে গেল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা আর বলো। আশিস সাহু। স্যার নমস্কার। আমার হ্যাঁ। একটা প্রশ্ন হচ্ছে, এতগুলো বই বললেন, এখন যদি আমরা বইগুলো না পড়ে মানে মোটামুটি ধরুন বেসিক নলেজ রয়েছে, আমি আগেই পরীক্ষা দিয়েছিলাম, আচ্ছা, তো এখন আপনি ধরুন এখানে যেহেতু করছেন, আমরা ধরে নিচ্ছি আপনি এখানে ক্লাস নিচ্ছেন বা নেবেন, তো সেক্ষেত্রে আপনার কি সাজেশন বইগুলো কভার না করে আপনি কি সেরকম কোনো মানে ইয়ে দেবেন যে যেগুলো তোমরা পড়ে নিও, তারপর বেসিক যেটা বুঝতে অসুবিধা হবে তখন একটু বইগুলোকে ফলো করে বা সেটা নিয়ে ক্লিয়ার করা? আচ্ছা আমি একটু বলি, খুব ভালো কথা বলেছো। দেখো লাস্ট যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সামটা হয়েছিল, তোমরা আশা করি সবাই বসেছিলে। সেখানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু বেশিরভাগটা কিন্তু কনসেপচুয়াল ছিল, বেশিরভাগটাই। তা সেই কনসেপচুয়াল প্রশ্নগুলো কিন্তু যদি আমাদের যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তত কিন্তু প্রশ্নের মান কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে এবং প্রশ্ন কিন্তু অনেক কঠিন হচ্ছে। এবং সেখানে যদি আমরা কঠিনটাই ধরে নেবো প্রশ্ন, সেখানে যদি বেশি পরিমাণে কনসেপচুয়াল প্রশ্ন আসে, সেই কনসেপচুয়াল প্রশ্ন আমাদের সঠিকভাবে অ্যান্সার করতে গেলে টেক্সট বইয়ের কোনো বিকল্প হতে পারে না। এখানে কিন্তু কোনো ইনফরমেটিভ, আজকে সবুজ বিপ্লবের জনককে বা আমরা যদি বলি ধান উৎপাদনে প্রথমকে, এই টাইপের প্রশ্ন কিন্তু এখন কিন্তু আর দিচ্ছে না খুব একটা। এখন কিন্তু তোমাদের হাতে একটা বিবৃতি দিচ্ছে, আর একটা ধরো তোমার কারণ একটা দিচ্ছে, সেখানে তোমার দেখাচ্ছে ওই টাইপের এ বি দুটো ঠিক, এর জন্য বি ঠিক, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে। সুতরাং এই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর করতে যাও, তাহলে কিন্তু টেক্সট বই যদি না পড়ো, তাহলে কিন্তু তোমরা ওই প্রশ্নের উত্তর করতে পারবে না। আর তুমি যেটা বলছো, যেটা কনসেপ্ট আছে, এখন নোট ভিত্তিক যদি পড়ে নাও, তাহলে বিষয়টা কি হবে বলতো, ইনফরমেটিভ যে প্রশ্নগুলো পাবে সেইগুলো হয়তো তুমি ফুলফিল করতে পারবে, কিন্তু কনসেপচুয়াল বেসগুলো জানার জন্য তাহলে তোমার কিন্তু অবশ্যই টেক্সট বই পড়তে হবে। আর তোমার যদি কনফিডেন্স লেভেল থাকে যে আমি টেক্সট বই মোটামুটি সবটা আমার পড়া আছে, তাহলে তুমি পার্সোনালি কিন্তু এটা করতেই পারো, যে আমার তো টেক্সট সব জানা আছে, তাহলে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি ওভারঅল ভাবে বিষয়টা বললাম, এই যে জাস্ট অনেকেই দেখো, বেশিরভাগই কিন্তু এসএলএসটি হচ্ছে না বলে ডিটাচ হয়ে গিয়েছিল, তারা আবার নতুন করে কিন্তু মানে নতুন উদ্যমে কিন্তু আবার শুরু করতে চাইছে। এখন তাদের ক্ষেত্রে যদি বলি যে শুধু এমসিকিউ মনে রেখে মুখস্থ করে চলে যাও, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হবে এক্সাম সেন্টারে গিয়ে। তাই জন্য অন্তত 2 মাস যতটা টাইম দাও একটা মডিউল পড়তে, আমার যেটা মনে হয়, ব্যক্তিগত মনে হয়, তোমরা যদি খুব ভালো করে পড়ো, দুদিনে কভার করে দিতে পারবে। যদি 10-12 ঘন্টা যদি পড়তে থাকো, তাহলে একটা মডিউল তুমি 2-3 দিনে কভার করতে পারবে। তাহলে 10টা মডিউল যদি আমরা পড়ি, তাহলে আমাদের মোটামুটি 1 মাসের মধ্যে আমি কভার করে দিতে পারছি। তাহলে প্রথম 1 মাসটা আমরা টেস্ট বই পড়ি না, তারপর তো আমাদের হাতে আরো 2-3 মাস পাচ্ছি আমরা, তখন নয় আমরা এমসিকিউ বা যে ইনফরমেটিভ যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করি। এখন প্রথম মাসটা তোমরা টেক্সট বইটাকে ভালো করে ফলো করো। ধন্যবাদ স্যার একটা দিন, আচ্ছা তারপর বলো। হ্যাঁ স্যার একটা ডেমো ক্লাস দিন। নেওয়া আচ্ছা হবে, সেটা নেওয়া নিয়ে হবে। আমি বলছি। হ্যাঁ আচ্ছা তারপর বলো। নেক্সট পায়েল দাস। স্যার বলছি যে আমি একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনার প্রথম দিক বইটা বলছিলেন না, আমার একটু কাইন্ডলি যদি পিটিটা মানে ব্যাকওয়ার্ড নিয়ে গিয়ে এখানে দেখান যে জিও টেকটনিকের জন্য কোন বইগুলো বলছেন, বা মানে একটু মিস হয়ে গেছে আমার। আচ্ছা, এই ক্লাসটা আমরা ইউটিউবে দিয়ে দেবো, আর পিপিটিটাও আমরা পিডিএফ শেয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কালকে সমস্তটাই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল কি স্যার, এক্সাম কি দুটো পার্টে নিম স্যার? দেখো এক্সাম কি দুটো পার্টে হবে। দেখো 2016-তে যে এক্সামটা হয়েছিল, সেখানে দুটো পার্টেই হয়েছিল। 11-12-এর জন্য একটা আলাদা এক্সাম হয়েছিল এবং 9-10-এর জন্য একটা আলাদা এক্সাম হয়েছিল, এবং দুটো এক্সামে সবাই বসতে পেরেছিল, মানে যাদের যাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছিল তারা সবাই বসেছিল। সুতরাং না স্যার, 2016-তে যদি ফলো করা হয়, তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে দুটোই বসতে পারবে। কিন্তু আমি তাও বলবো নোটিফিকেশনের জন্য আর 1 বা 2 দিন ওয়েট করো, তাহলে আমাদের বিষয়টা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 2 দিন ওয়েট করো।